আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। সম্মানিত দর্শক, সাবেক রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু তিনি এখন তার নিজ বাসভবনে আছেন গুলশানে। যেটা শোনা যাচ্ছে যে খুব দ্রুত তিনি চিকিৎসার জন্য দেশের বাইরে যাবেন, যেটিকে সবাই সেফ এক্সিট বলার চেষ্টা করছে। অন্যদিকে যারা চুপ্পু বিরোধী যারা লোকজন রয়েছেন তাদের বক্তব্য হলো যে কোনো অবস্থাতেই তাকে বাইরে যেতে দেওয়া হবে না, সেফ এক্সিট দেওয়া হবে না, তার বিরুদ্ধে মামলা হবে এবং মামলা হয়েছে। এবং নজিরবিহীনভাবে যে ঘটনাগুলো ঘটেছে সেটি হলো যে মামলায় তাকে আসামি করা হয়েছে, যে মামলায় তাকে দায়ী করা হয়েছে এবং যে বিষয়গুলো দুর্নীতি দমন কমিশনে তদন্তের জন্য আদালত পাঠিয়েছে, এটি বাংলাদেশের নজিরবিহীন ঘটনা। দ্বিতীয় বিষয় হলো যে সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ এবং শাহাবুদ্দিন চুপ্পু তাদেরকে একত্র করে আবার ট্রাইব্যুনালে এই যে যুদ্ধ অপরাধের বিচারের জন্য যে ট্রাইব্যুনাল আইসিটি, এখানে অভিযোগ দায়ের করা হয়েছে। এই যারা অভিযোগ দায়ের করেছে তারা নিঃসন্দেহে একটা পক্ষ, আর তার প্রতিপক্ষ হিসেবে সরকার শাহাবুদ্দিন চুপ্পু সাহেবের ব্যাপারে এখনো পর্যন্ত ইতিবাচক মনোভাব দেখাচ্ছেন। জনাব সালাউদ্দিন সাহেব তিনি বেশ স্পষ্ট করে বলেছেন যে রাষ্ট্রপতির বিরুদ্ধে কোনো ফৌজদারি মামলা হবে না। আমরা বিপদের সময় বা আমাদের প্রয়োজনে আমরা তার কাছ থেকে উপকার পেয়েছি, কাজেই তিনি আমাদের কাছ থেকে একইভাবে উপকার পাবেন। একেবারে বাংলা কথা। কিন্তু তারপরে বিতর্ক থামছে না। কারণটা কি? এখানে একটা বিষয় আমাদেরকে ভাবিয়ে তুলছে। সেটি হলো যে পুরো রাষ্ট্রযন্ত্রের উপর, সরকার ব্যবস্থার উপর, রাজনীতির উপর এই সরকারের কতটা যাকে বলা হয় কর্তৃত্ব রয়েছে। বা ইউনূস জমানাতে যে আতঙ্কগুলো ছিল, সে আতঙ্কগুলোকে এই সরকারকে এখনো তা করছে কিনা। এর বাইরে যেটি হচ্ছে সেটি হলো আওয়ামী লীগ এবং শেখ হাসিনার সঙ্গে জনাব চুপ্পুর কি আসলে কোনো সম্পর্ক আছে কি আছে না। এটার কারণে কি চুপ্পু সাহেবকে তার পদ থেকে বাদ দেওয়া হলো? নাকি বিএনপি আসলে এই পদে তাদের নিজেদের লোক চাচ্ছে? এটাও হতে পারে। অথবা দেখা গেল যে বিএনপির সঙ্গে ডক্টর মোহাম্মদ ইউনূসের একটা সমঝোতা হলেও হতে পারে। সেই সমঝোতার প্রেক্ষিতে ডক্টর মোহাম্মদ ইউনূসকে রাষ্ট্রপতি পদে মনোনয়ন দিতে হবে। এজন্য এই পদটা খালি করতে হবে। এটাও হতে পারে। তো সেই দিক থেকে জনাব চুপ্পুর এই পদত্যাগ, এটি বাংলাদেশে আসলে আলোচিত কোনো বিষয় হওয়া উচিত ছিল না। প্রথমত আমাদের দেশের রাজনীতির যে ধারা, সে ধারাবাহিকতায় এক্সিকিউটিভ ক্ষমতা থাকে পার্লামেন্টের, মানে যাকে বলা হয় সমস্ত আইন প্রণয়নের ক্ষমতা থাকে পার্লামেন্টের হাতে, আর পার্লামেন্ট যাকে সেই সংসদ নেতা নির্বাচন করেন, আর সেই সংসদ নেতা যখন দেশের প্রধানমন্ত্রী হন, মানে তার দলীয় সংখ্যাগরিষ্ঠতা বা সংসদের সংখ্যাগরিষ্ঠতা নিয়ে তিনি যখন প্রধানমন্ত্রী হন, সমস্ত ক্ষমতা, রাষ্ট্র ক্ষমতা এখন প্রধানমন্ত্রীর হাতে। কাজেই মানুষের আকর্ষণ, তারপরে তর্ক বিতর্ক প্রধানমন্ত্রীকে কেন্দ্র করে, রাষ্ট্রপতি জাস্ট একটা অলংকারিক বিষয়। আমাদের দেশের রাষ্ট্রপতি নিয়ে অতীতে তেমন কিছু আলোচনা হয়নি। কতগুলো কলঙ্কজনক ঘটনা ঘটেছে রাষ্ট্রপতি পদকে নিয়ে। প্রথম ঘটনা হলো যে বিচারপতি সায়েম যখন রাষ্ট্রপতি ছিলেন, ঠিক সেই সময়টিতে জিয়াউর রহমানের জামানাতে তাকে পদত্যাগে বাধ্য করা হয়েছিল। এবং সেই কাহিনী তিনি যেভাবে বর্ণনা করেছেন, এটি যাকে বলা হয় জিয়াউর রহমান সাহেবের যে সুগুণাবলী, তার সম্পর্কে মানুষের যে ইতিবাচক ধ্যান ধারণা, চিন্তা চেতনা, ওই জায়গাটাতে একটা প্রশ্নবোধক চিহ্ন তৈরি করে রেখেছে, যদি ঘটনা সত্য হয়। বিএনপির জামানাতে রাষ্ট্রপতি হিসাবে যখন বি চৌধুরী সাহেব দৌড়ানি খেলেন, তারপরে ক্ষমতা হারালেন, এরপর তার বাসায় আগুন ধরিয়ে দেওয়া হলো, তারপরে তাকে মহাখালী রেল যে ক্রসিং, সেখানে তার উপর আক্রমণ চালানো হলো। এই জিনিসগুলো বিএনপির জামানাকে রীতিমতো কলঙ্কিত করে রেখেছে। আবার নিজের দলীয় ব্যক্তিত্বহীন লোক যদি রাষ্ট্রপতি পদে বসানো হয়,
তাহলে সেক্ষেত্রে কতটা বিপর্যয় হতে পারে সেটা ইয়াজউদ্দিন আহমেদ প্রমাণ করে গেছেন। ওই সময়টাতে তিনি যদি স্বতন্ত্রভাবে সিদ্ধান্ত নিতে পারতেন এবং তার উপর তার প্রেস সেক্রেটারি ইউনূসের উপর যেমন তার একজন প্রেস সেক্রেটারি খুবই ক্ষমতাধর ছিলেন, তেমনি ইয়াজউদ্দিনের উপরও একজন প্রেস সেক্রেটারি ছিলেন মোখলেছুর রহমান। জনাব মোখলেস তার সঙ্গে আমার কিছুদিন কাজ করার সুযোগ হয়েছিল। খুব ভালো মানুষ, খুবই ভালো মানুষ, বিএনপিপন্থী, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু একজন রাষ্ট্রপতিকে চালানোর মতো মানে দক্ষতা, অভিজ্ঞতা, আপনি যদি নাঈমুল ইসলাম খানের কথা চিন্তা করেন, ইকবাল সুবহান চৌধুরীর কথা চিন্তা করেন, জাওদুর রহমানের কথা চিন্তা করেন, বা বঙ্গবন্ধুর ছিলেন বাহাউদ্দিন সাহেব ছিলেন বঙ্গবন্ধুর প্রেস সেক্রেটারি, ওনাদের যে পর্যায়, সেই পর্যায়ে ওনাদের একটা কেনি আঙ্গুল হওয়ার মতো যোগ্যতাও এই ডক্টর মোহাম্মদ ইউনূসের, মিস্টার শফিক আর মোখলেছুর রহমান, ইয়াজউদ্দিন সাহেবের এদের ছিল না। কিন্তু অবাক করার ব্যাপার হলো যে পুরো জমানাটা, অর্থাৎ ইয়াজউদ্দিনের পুরো জমাটা বেসিক্যালি মোখলেছুর রহমান চালিয়েছেন, আর শফিক সাহেব চালিয়েছেন ইউনূসের জমানাতে। নাথিং, দেয়ার ওয়াজ নো থার্ড ম্যান। ইউনূস এবং মাঝামাঝিতে মানে সেই সব কিছু চালিয়েছেন। তো সেই দিক থেকে বলা হয়ে থাকে যে ওই যে মোখলেছুর রহমান বঙ্গভবনে তিনি চলেছেন মূলত হাওয়া ভবনের কথায়, তারেক জিয়ার কথায়। এটা হলো বাস্তবতা। তো ওই মুহূর্তে কমান্ড যা কিছুই হয়েছে তখনও পর্যন্ত কিন্তু যদি ওখানে একজন ব্যক্তিত্ববান দলের ঠিক ওরকম পরীক্ষিত লোকজন থাকতেন, তাহলে এই ঘটনা কিন্তু ঘটতো না, 1/11-এর মতো ঘটনা ঘটতো না। ইয়াজউদ্দিন সাহেব প্রয়াত, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিলেন। আমি একটা ঘটনা শুনেছি তার সম্পর্কে, ব্যাংকের একজন বড় কর্মকর্তা বলেছেন। ঘটনার সত্য মিথ্যা জানি না, কিন্তু ঘটনা যাকে নিয়ে উপলক্ষে আমি তাকে জিজ্ঞাসাই করে নিই, তিনি মোসাদ্দেক আলী ফালু। তো মোসাদ্দেক আলী ফালু এখনো জীবিত আছেন, যদি ঘটনার সত্য না হয় আই এম সরি, কিন্তু গল্পটা বলার আমি লোভ সংবরণ করতে পারছি না, বিকজ গল্পটার চাইতেও গল্পর যে অন্তর্নিহিত তাৎপর্য, সেই তাৎপর্যটা বেশি গুরুত্বপূর্ণ। তো সেই গল্পটা হলো এরকম যে তাকে একটা সারপ্রাইজ দেওয়ার জন্য মোসাদ্দেক আলী ফালু সাহেবকে বেগম জিয়া পাঠালেন যে যান ইয়াজউদ্দিন সাহেবকে গাড়িতে করে নিয়ে আসেন, আজকেই আমি তাকে রাষ্ট্রপতি বানাবো। কেউ জানে না, এটা বেগম জিয়া আর ফালু সাহেব ছাড়া কেউ জানে না। তো তাকে সেখান থেকে নিয়ে আসা হলো, গাড়িতে করে আসছে, ফালু সাহেব তার পাশে বসা, রাষ্ট্রপতি হবেন একটু পরেই। তো সেই সময়টাতে তখন ওই বাংলা লিঙ্কের সিম আসে ভাব। তখন সবার মধ্যে একটা ক্রেজ যে বাংলা লিঙ্কের সিম খুব কম দাম হবে, মানে ওটা একটা স্বপ্নের ব্যাপার, লটারিতে বড় কিছু জয়ের মতো একটা ব্যাপার ছিল। তখন আসেনি, কিন্তু সবার একটা কামনা, ইস একটা বাংলা লিঙ্কের সিম যদি পাই, বিরাট একটা ব্যাপার। তো যাই হোক, গাড়ির মধ্যে বসে তিনি ফালু সাহেবকে নাকি বলেছিলেন, আমি আবার বলছি নাকি, যে ফালু ভাই আপনার কাছে একটা অনুরোধ। তো ফালু সাহেব জিজ্ঞেস করলেন কী অনুরোধ? বলে অনুরোধ হলো যে আপনি কিন্তু আমাকে 2টো বাংলা লিঙ্কের সিম দিবেন, বাংলা লিঙ্ক যখন বের হবে 2টো বাংলা লিঙ্কের সিম দিবেন। তো ফালু সাহেব, মানে এই কথা যিনি আমাকে বলেছেন তার সাথে ফালু সাহেবের কথা হয়েছে। তো ফালু সাহেব বললেন যে অবাক করা ঘটনা, যে লোক একটু পরে রাষ্ট্রপতি হবে সে আমার কাছে 2টো বাংলা লিঙ্কের সিম চাচ্ছেন। তো এই ছিল তার পার্সোনালিটি। তো সেই পার্সোনালিটি দিয়ে আসলে প্রবলেমগুলো সলভ করা যায় না। তো সেই দিক থেকে আসলে শাহাবুদ্দিন চুপ্পু কিন্তু ইয়াজউদ্দিন সাহেবের মতো ছিলেন না। তিনি কমপ্লাই করেছেন সবার সাথে, কিন্তু সিদ্ধান্ত নিয়েছেন নিজে। কথা বলেছেন কম, শব্দ করেছেন কম, সিদ্ধান্ত নিয়েছেন বেশি। এবং পুরো সময়টিতে বঙ্গভবনকে ঘিরে যে সকল বিস্ফোরক সিদ্ধান্ত হয়েছে, যে সকল বিস্ফোরক ঘটনা ঘটেছে, ও ঘটনা তিনি ছাড়া আর কেউ জানেন না। তিনি একটা দুটো ঘটনা শুধুমাত্র একটু উস্কে দিয়েছেন। রয়টার্সকে একটা সাক্ষাৎকার দিয়ে একবার একটা কথা বলেছেন। মানবজমিনের মতিউর রহমানকে সাক্ষাৎকার দিয়ে একটা কথা বলেছেন। আর কালের কণ্ঠে একটা সাক্ষাৎকার দিয়েছেন, কিন্তু কালের কণ্ঠের সাক্ষাৎকারের খুব অল্প অংশ ছাপা হয়েছে, বাকি অংশ হয়তো ভবিষ্যতে ছাপা হবে। তো কাজেই তিনি ওখানে বসে তার সীমাবদ্ধতার মধ্যেও তিনি একটা সোশ্যাল কানেক্টিভিটি গড়ে তুলেছিলেন। তার সঙ্গে জামাতের একটা সম্পর্ক ছিল, ইউনূসের সঙ্গে সম্পর্ক ছিল না, কিন্তু জামাতের সঙ্গে ছিল।
তার সঙ্গে এনসিপির শীর্ষ যারা নেতৃবৃন্দ রয়েছেন তাদের সম্পর্ক ছিল। এখন তো অনেকে মানে যাকে বলে অনেকে অভিযোগ করছেন যে যেদিন তারা বঙ্গভবন ঘেরাও করতে গেছিলেন তখন এনসিপির সিনিয়র নেতারা বিশেষ করে মাহফুজ, আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়া আরও কে যেন আছে তাদের নাম বলা হচ্ছে তারা নিষেধ করেছিলেন। অথচ আবার সেই মাহফুজই সেখানে গিয়ে বঙ্গবন্ধুর ছবি সেখান থেকে নামিয়ে ফেলেছেন। তারপর তিনি ওই সময়টাতে তারেক রহমান সাহেবের সাথে নিঃসন্দেহে তার একটা যোগাযোগ ছিল। এই যোগাযোগের প্রেক্ষিতে সেখানে অনেক কিছু ঘটেছে। তার সঙ্গে সেনাপ্রধানের সম্পর্ক ছিল, নৌবাহিনী প্রধানের সম্পর্ক ছিল, বিমান বাহিনী প্রধানের সম্পর্ক ছিল এবং তিনি এই যে পুরো সামরিক তন্ত্রটিকে বঙ্গভবনমুখী করতে পেরেছিলেন তার ডিপ্লোম্যাসি দ্বারা। ফলে আমরা শাহাবুদ্দিন চুপ্পুকে যত চুপচাপ লোক মনে করেছিলাম বা করেছি, আসলে তিনি অতটা চুপচাপ নন। তাকে যারা খুব অথর্ব মনে করেছেন, তিনি দুর্নীতি দমন কমিশনের সবচেয়ে পাওয়ারফুল পদ কমিশনার তদন্ত হিসেবে ছিলেন। মূলত আসলে গোলাম রহমান সাহেব ছিলেন চেয়ারম্যান, কিন্তু পুরো সময়টা তিনিই আসলে দুর্নীতি দমন কমিশনটা চালিয়েছেন। ইটস নট এ ম্যাটার অফ জোক। আবার তাকে বলা হয় এস আলমের যাকে বলা হয় সহযোগী। ধরেন এস আলম তাকে ব্যাংকের ডিরেক্টর করেছেন বা ভাইস প্রেসিডেন্ট করেছেন। ইসলামী ব্যাংকের একটা ভাইস প্রেসিডেন্ট, সেখান থেকে এস আলমের সহযোগী হয়ে তিনি রাষ্ট্রপতি হয়েছেন। এটা এত সোজা নয়, যেখানে আমাদের মতো মানুষ ২০ বছর, ২৫ বছর, ৩০ বছর মাঠের রাজনীতি করার পরে একটা নমিনেশন পেতে ১১ বালতি পানি খাওয়ার পরেও আমরা কল্পনা করতে পারি না নমিনেশন পাবো। সেখানে তিনি রাষ্ট্রপতি হয়ে গেছেন। এটা স্বাভাবিক বিষয় নয়। তো যেটা বলছিলাম যে এই স্বাভাবিকতা না থাকার কারণে কি হচ্ছে, তাকে অনেকে থ্রেট মনে করছে। বিশেষ করে বিএনপি বিরোধী যারা শক্তি রয়েছে তারা তাকে থ্রেট মনে করছে। এই থ্রেটের একটি রাজনৈতিক কারণ আছে, আর একটি অর্থনৈতিক কারণ আছে। প্রথমত এস আলমের সঙ্গে তার সম্পর্কের কারণে ইসলামী ব্যাংকের তার যে পদপদবি ছিল, এই কারণে তার প্রতি একটা ম্যান সিরিয়াস রয়েছে জামাতপন্থী যারা লোকজন রয়েছে তাদের। এবং তারা চাচ্ছে যে তাকে যদি আইনের আওতায় আনা যায় তাহলে এস আলমকে কিছুটা হলেও দমন করা যায়। কিন্তু এস আলম তো খালি চুপ্পুর মধ্যে সীমাবদ্ধ নয়। এস আলম এখন কোথায় নাই? এস আলম নিউ ইয়র্কে আছে, এস আলম দিল্লিতে আছে, সিঙ্গাপুরে আছে, এস আলম লন্ডনে আছে, এস আলম বঙ্গভবনে ছিল। এস আলম যে গণভবনে বা যমুনাতে বা প্রধানমন্ত্রীর কার্যালয়ে নেই, আপনি কি বুকে হাত দিয়ে বলতে পারবেন? এস আলম যে টেকনাফ, কক্সবাজার, উখিয়া, পেকুয়া, চট্টগ্রাম বন্দর এখানে নাই, আপনি কি বলতে পারবেন? এস আলম যে এখনও ইসলামী ব্যাংকে নাই, আপনি কি বলতে পারবেন? বলতে পারবেন না। কাজে চুপ্পুকে নিয়ে টানাটানি করলে এস আলমের একটা পশমেও টান পড়বে না, বরং চুপ্পুকে নিয়ে টান দিলে এস আলমের যে লিঙ্কগুলো যেটা আছে প্রত্যেকটা লিঙ্ক একসাথে কাজ করবে। এখানে দেখবেন যে বিএনপি আওয়ামী লীগ এক হয়ে গেছে, এখানে জামাতের অনেক লোক এক হয়ে গেছে, এস আলমের অনেক লোক জামাতের মধ্যে আছে। তো কাজে এই যে চুপ্পু সাহেবের যে চুপ হয়ে থাকা বা চুপ্পু সাহেবের সেফ এক্সিট বা তার মামলা মোকদ্দমায় তাকে জড়ানো বা তাকে নিয়ে যে রাজনীতি যা কিছু চলছে, এটা যত সহজ মনে হচ্ছে বিষয়গুলো আসলে আগামীতে অত সহজ হবে না। মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।